স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি এই ভিডিওর দ্বারা দশম শ্রেণী গণিতের যেটি বাস্তব সংখ্যা পাঠ আছে ওই পাঠের 1.3 যেটি এক্সারসাইজ আছে ওই এক্সারসাইজটি একটি ভিডিওর দ্বারা সম্পূর্ণ করব। আসলে এটি কোনো নতুন ভিডিও নয়, আমি যেগুলো পুরনো ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওগুলোকে যুক্ত করে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে তোমাদের সময়ের অপচয় খুব কম হয়। আর আমি আশাবাদী তোমরা যদি শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে পারো তাহলে নিশ্চয় আর কোনো ভিডিও দেখতে হবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয় লাইক এবং কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের লাইক কমেন্ট শেয়ারই আমার মোটিভেশনের কারণ। তো চলো দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। স্টুডেন্টস, অনুশীলনী 1.3-এর 1 নম্বর প্রশ্নটি কি দিয়েছে দেখো। প্রমাণ করো যে √5 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, আমরা এতদিন যেভাবে অঙ্ক করে আসছে ডাইরেক্ট পদ্ধতিতে, এটা অমন করে করলে হবে না, এটা ইনডাইরেক্টলি করতে হবে, উল্টা দিক থেকে স্টার্ট করতে হবে। ঠিক আছে, তো চলো কিভাবে করি দেখি। এখানে কি বলেছে, √5 একটি অপরিমেয় সংখ্যা, কিন্তু আমরা কি ধরে করব, এটি একটি পরিমেয় সংখ্যা, মানে √5 একটি পরিমেয় সংখ্যা ধরে অঙ্কটি করব। আচ্ছা, পরিমেয় কোনটি? যাকে p/q আকারে প্রকাশ করতে পারি বা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু q কখনো শূন্য হবে না, মানে তলেরটা কখনো শূন্য হবে না। ঠিক আছে, চলো আমরা করে দেখি কিভাবে করতে পারি। √5 একটি অপরিমেয় সংখ্যা, আমরা কি ধরবো যে √5 একটি পরিমেয় সংখ্যা, জোর জবরদস্তি। ঠিক আছে, তো ধরি, মানে প্রতিকূলভাবে, মানে উল্টাভাবে ধরি যে √5 পরিমেয় সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি √5 কি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, আচ্ছা কেন প্রতিকূলভাবে ধরে নিলাম বা কেন উল্টাভাবে আমরা ধরে নিলাম? কারণ প্রথমে যদি ভুল ধরে নিয়ে সিদ্ধান্তের মধ্যে গিয়ে যদি ভুলটি থেকে যায়, তাহলে আমরা কি ভাববো যে আমাদের ধরে নেওয়া ভুলটি শুদ্ধ ছিল না, তাহলে আমাদের আগেরটি শুদ্ধ, মানে কোশ্চেনে দেওয়াটি শুদ্ধ, মানে এটি একটি অপরিমেয় সংখ্যা শুদ্ধ। তো চলো করি। যদি √5 কি পরিমেয় সংখ্যা ধরে নিয়েছি, যদি পরিমেয় হয় তো পরিমেয় সংখ্যাকে কিভাবে প্রকাশ করতে পারি? অতএব √5কে আমরা কিভাবে প্রকাশ করতে পারবো? p/q আকারে প্রকাশ করতে পারবো, তাই না? এখানে কন্ডিশনটি লিখে নিই, যেখানে এই কথাটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই কথার উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ ম্যাথামেটিক্সটি। ঠিক আছে, যেখানে p/q অখণ্ড সংখ্যা, মানে ইন্টিজার নাম্বার, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে, কিন্তু একটি কন্ডিশন কি, তলেরটি শূন্য হতে পারবে না। ঠিক আছে, যেখানে p/q অখণ্ড সংখ্যা এবং p আর q কি পরস্পর মৌলিক, এই কথাটি অত্যন্ত ইম্পর্টেন্ট, পরস্পর মৌলিক। আর কি q মানে তলেরটি কখনো 0 হতে পারবে না, এই কথাটি লিখে দিলাম। আচ্ছা, পরস্পর মৌলিক মানে কি প্রথমে একটু বুঝে নিই। ঠিক আছে, তো আমরা একটি এডিশনাল পেজে কথাটি বুঝে নিই। দেখো, পরস্পর মৌলিক মানে হলো যার সাধারণ উৎপাদক 1 বের হয়। ধরো 2 আর 4 নিলাম। ঠিক আছে, 2 এর উৎপাদক কী হবে? 2 এর উৎপাদক কী হবে, মানে কী দ্বারা পূরণ করলে 2 হবে? 2 পূরণ 1, মানে 2 অক্ষে 2। ঠিক আছে, আর 4কে উৎপাদক বের করলে কী হবে? 2 2 4, তাই না? আর 4 অক্ষে 4। তাহলে এই দুটির উৎপাদক কী বেরোলো দেখো তো। 2 2 4 1, 4-এর উৎপাদক বেরোলো, আর 2 এর উৎপাদক কী বেরোলো? 2 আর 1। এখানে দেখো তো এই দুইটির মধ্যে কি মিল আছে? 1 মিল আছে, 2 মিল আছে, তাই না? এই 2 মিল আছে, 1 মিল আছে। তার মানে এটি পরস্পর মৌলিক নয়। পরস্পর মৌলিক মানে যার উৎপাদক শুধু 1 হবে, শুধু 1। দেখো, ধরো 3 5, ঠিক আছে, 3-এর উৎপাদক কি? 3 পূরণ 1, 3 অক্ষে 3, আর উৎপাদক বের হবে না 3-এর। আর 5-এর উৎপাদক কি? 5 পূরণ 1, 5-এর আর উৎপাদক বের হবে না, আর কিছু দিয়ে পূরণ করলে 5 আসবে না। তো এখানে দেখো শুধু একটি মিলেছে, মানে একটি কমন আছে। তো একটি কি কমন আছে? 1। এটি কিন্তু পরস্পর মৌলিক, যার উৎপাদক শুধু 1 হয় সেটি পরস্পর মৌলিক। আচ্ছা, তোমরা আবার পরস্পর মৌলিক ভাবলে মৌলিক সংখ্যায় ভেবো না, যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক হতে পারে। কিভাবে দেখো, ধরো 5 আর 8, ধরে নিলাম 5 8, 5 তো মৌলিক সংখ্যা, কিন্তু 8 তো মৌলিক সংখ্যা না। ধরো 5-এর উৎপাদক কি? 5 পূরণ 1, আর 5-এর উৎপাদক যাবে না,
কিন্তু 8-এর উৎপাদক কি? দেখো 8কে 2 দিয়ে যাবে, 4 2 8, 4কে 2 দিয়ে যাবে, 2 2 4। তো কি বেরোলো? 2 পূরণ 2 পূরণ 2, 2 পূরণ 2 পূরণ 2, আর 2কে কি দিয়ে যাবে? 2 অক্ষে 2, তো 2 2 2 আর 1, তাই না? তো এখানে দেখো উৎপাদক একটি মিলেছে, যেটি 1, তার মানে এটি পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হতে হলে শুধু যদি 1 কমন হয় তাহলেই সংখ্যা দুটি পরস্পর মৌলিক। আমাদের মৌলিক সংখ্যা যে নিতে হবে সেটি নয়, ঠিক আছে? তো বুঝলি তাহলে পরস্পর মৌলিক মানে কি? যার সাধারণ উৎপাদক 1 হয়, ঠিক আছে? এই কথাটি কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট, তোমরা নোট করে রাখবে। তো চলো এখন অঙ্কর দিকে একবারই। এখন কি করব? আমরা এটাকে বর্গ করব, কারণ বর্গ না করলে অঙ্কটাকে আমরা এগোতে পারবো না। বর্গ করে একবার পির মান বের করব, একবার কিউর মান বের করব। তো √5 স্কোয়ার মানে বর্গ, আর p/q স্কোয়ার মানে বর্গ লিখে দিব উভয় দিকে বর্গ করে। তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো যে আমরা বর্গ কেন করলাম, বর্গ কোথা থেকে আসলো? তো দেখো সমান সমান চিহ্নের এই পাশে তোমরা যা দিতে পারো, কিন্তু ব্যালেন্স হতে লাগবে। যদি এখানেও দিয়েছো তো এখানেও দিতে পারো। যদি আমরা এখানে 2 পূরণ করি না, তাহলে এখানে যদি পূরণ দিয়ে 2 দেই কোনো প্রবলেম নেই, তার ভ্যালুটা মানে তার ব্যালেন্সটা সেম থাকবে, ঠিক আছে? ম্যাথামেটিক্স হলো মানে ভাবার বিষয়, ঠিক আছে? তো এখন আমরা করব, আমরা কি জানি √এর উপরে যদি বর্গ থাকে মানে স্কোয়ার থাকে, তাহলে স্কোয়ারও কেটে যায়, √ও কেটে যায়, থাকলো শুধু কি 5। আর এখানে কি হবে? পি স্কোয়ার আর কিউ স্কোয়ার। এখন কি করব? আমরা বজ্র পূরণ করব। দেখো 5-এর তলে কিন্তু মনে মনে একটি 1 আছে, ঠিক আছে? তো সমান সমান চিহ্ন থেকে যদি ভগ্নাংশে থাকে তাহলে বজ্র পূরণ করতে হয়, মানে এটা দিয়ে এটাকে পূরণ করতে হয়, এটা দিয়ে এটাকে পূরণ করতে হয়, তোমরা তো জানোই। তো চলো আমরা পূরণ করে নিই। পি স্কোয়ারের সাথে 1 পূরণ করলে কি হবে? পি স্কোয়ারই হবে, কারণ 1-এর সাথে যেটাই পূরণ করো ওইটাই হয়। এখন 5-এর সাথে কিউ স্কোয়ার পূরণ করলে 5q স্কোয়ার, তাই না? তো এটাকে আমরা এখন 1 নাম্বার দিয়ে রাখি, কারণ এটি পরে আমাদের দরকার হবে। দেখো তোমাদের এখানে আরেকটি কথা বলি যে এই 5টিকে আমরা এখানে আনতে পারি না, কারণ এটার সাথে কি হয়ে আছে? পূরণ হয়ে আছে। তো রাফে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো পি স্কোয়ার আর কি আছে? 5q স্কোয়ার, তাই না? এই 5টাকে শুধু যদি আমরা এখানে আনি তো আনতে পারবোই, আরামসে আনতে পারবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সংখ্যাটি উপরে ছিল, সমান সমান চিহ্নের বাঁ পাশে এসে কি হয়ে গেল? তলে এসে গেল, তাই না? এখানে কোনো প্রবলেম নেই। তো দেখো কি হলো যে এটা একটি ভগ্নাংশ আকারে হয়ে গেল, কি পি স্কোয়ার আর 5-এর ভগ্নাংশ হয়ে গেল। তো আমরা লিখতে পারি যে অতএব পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। বুঝতে পারলে 5 দ্বারা কিসের জন্য বিভাজ্য? কারণ আমরা 5টাকে কিন্তু এখানে মনে মনে নিয়ে আসতে পারি, তাহলে এটা 5 দ্বারা মানে ভগ্নাংশ হলো কি না হয়? যদি ভগ্নাংশ হলো তাহলে পি স্কোয়ার 5-এর দ্বারা বিভাজ্য হবে। এখানে আরেকটি কথা দেখো, যদি পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পিও 5 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা তোমরা আমাকে বলতে পারো যে পি 5 দ্বারা কিসের জন্য বিভাজ্য হবে? যদি পি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি কেন 5 দ্বারা বিভাজ্য হবে? এখানে তো স্কোয়ার ছিল, এখানে তো শুধু পি আছে। তো দেখো ধরো পিকে যদি বলেছে না পি 5 দ্বারা বিভাজ্য, মানে 5-এর ঘরের কোনো সংখ্যা নিতে হবে যাতে 5 দ্বারা বিভাজ্য হয়। তো 5 অক্ষে 5 দ্বারা বিভাজ্য হলো। এখন পি স্কোয়ার বলেছে, তো 5 স্কোয়ার কী দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। 5 স্কোয়ার মানে কত? 5 5 25। 5 দিয়ে 25কে জাগিয়ে না যায়, 5 5 25 গেল না? তার জন্য পি স্কোয়ারও 5 দ্বারা কী হবে? বিভাজ্য হবে, আর পিও 5 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো আলটিমেটলি আমরা কিন্তু পি স্কোয়ার পেয়ে গেলাম। এখন আমরা কিউ স্কোয়ার বের করব। তো কিভাবে বের করব? ধরি, আবার ধরতে হবে, মানে পি মানে এটি ধরবো যে পি সমান সমান 5, কিন্তু আমরা কি বের করব? কিউর মান বের করব না, তো এখানে তো কিউ নেই, কিভাবে বের করব? তো কিউ বের করতে হলে তো আমরা একটি এম ধরে নিব এক্সট্রা, মানে অখণ্ড সংখ্যা একটি ধরে নিব, ঠিক আছে? এখন এটাকে আমরা বর্গ করব, উভয় দিকে বর্গ করব, ঠিক আগেরটার মতোই সেম প্রসিজিওর এখন ফলো করব। পি স্কোয়ার এখানে 5m স্কোয়ার, তো
তো লিখে দিব উভয় দিকে বর্গ করে, ঠিক আছে। তো এখন এটাকে ক্যালকুলেশন করে নিই আগে। পি স্কোয়ার, আচ্ছা 5 স্কোয়ার মানে কি 5 পূরণ 5, 5 দুইবার মানে 5 5 25 আর এম স্কোয়ার। তো এখন দেখো পি স্কোয়ার কত পেলাম, 25 এম স্কোয়ার পেলাম। এখানে একটু তোমরা নজর করো, আমরা কি পেয়েছি, পি স্কোয়ারের মান কি পেয়েছি 5 কিউ স্কোয়ার, যেখানে 1 নাম্বার দিয়েছি। কিন্তু এখন এই বস্তুটাকেই এখানে লিখবো, তার জন্য আমরা 1 নাম্বার দিয়েছিলাম, ঠিক আছে। তো পি স্কোয়ারের মান আমরা আগে পেয়েছি কত, 5 কিউ স্কোয়ার। তো পি স্কোয়ারের জায়গায় লিখবো 5 কিউ স্কোয়ার। তোমাদের তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? যদিও অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে নিশ্চয় জানাবে। পি স্কোয়ারের জায়গায় কী লিখলাম, 5 কিউ স্কোয়ার, যেটি আমরা আগেই প্রমাণিত করেছি। যাই হোক, এই কিউ স্কোয়ার কিসের জন্য আনলাম জানো, যাতে কিউর মান বের করতে পারি। এই লাইনে কিন্তু কিউ নেই, তো কিউ কিভাবে বের করব, তার জন্য এখানে আমরা 1 নাম্বার দিয়েছি, যাতে কিউটা এখানে টেনে আনতে পারি। যাই হোক, আর কি আছে 25 এম স্কোয়ার। এখন দেখো যার মান বের করবো তাকে তো বাম পক্ষে রাখবো কিউ স্কোয়ার, আর এটাকে কি করব, পূর্ণ হিসেবে আছে ভগ্নাংশ হিসেবে নিয়ে আসবো। 25 এখানে 5টি তলে নেমে আসবে, এম স্কোয়ার দিলাম। এখন কাটাকাটি করব, 5 5 25, কিউ স্কোয়ার কত বেরোলো, 5 এম স্কোয়ার বেরোলো। তো এখন দেখো আমরা কিউ পেয়ে গেলাম, তো লিখবো যে এখানে তোমরা ফলো করো যে 5টি এখানে পূরণ হিসেবে আছে, ঠিক আগের মতোই, যে 5টিকে যদি আমরা এখানে মনে মনে টেনে নিয়ে আসি 5টা এখানে, তো কি দেখবো যে কিউ স্কোয়ারের সাথে 5 ভগ্নাংশে আছে। তো কি লিখতে হবে, কিউ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য। কেন বিভাজ্য, কারণ এটা ভগ্নাংশ হিসেবে আছে। তো যদি কিউ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে আলটিমেটলি কিউও 5 দ্বারা বিভাজ্য হবে, তাই না? তোমাদের তো এই কথাটা আমি আগেই বলেছি, তো রিপিট করছি না। যাই হোক, এখন দেখো মেন কথাটি কি, এখন যদি বুঝতে পারো তাহলে একদম ক্লিয়ারভাবে বুঝে যাবে। তো আমাদের প্রথমে আমরা কি ধরেছিলাম, জোর-জবস্তি √5 পরিমেয় সংখ্যা, কিন্তু অ্যাকচুয়ালি √5 কী ছিল, অপরিমেয় সংখ্যা ছিল। তো যদি পরিমেয় ধরে নিয়েছি, এখানে কন্ডিশন একটি কী দিয়েছিলাম, যে p/qt মানে এই পরিমেয় সংখ্যাটি পরস্পর মৌলিক হতে হবে। পরস্পর মৌলিক মানে কি, যে দুটির সাধারণ উৎপাদক 1 হতে লাগবে, মানে পির মান আর কিউর মানের মধ্যে কাটাকাটি করে 1 বের হতে লাগবে শুধু, তার থেকে বেশি বেরোলে হবে না। কিন্তু পির মান আমরা এখানে কত পেয়েছি দেখো, 5 পেয়েছি, মানে পি 5 দ্বারা বিভাজ্য হয়, কিন্তু অ্যাকচুয়ালি কার দ্বারা বিভাজ্য হতে লাগছিল, 1-এর দ্বারা বিভাজ্য হতে লাগছিল। আবার কিউও দেখো 5 দ্বারা বিভাজ্য। তো আমরা প্রথমে ধরে নিয়েছি কি পি এবং কিউ 1 দ্বারাই বিভাজ্য হবে, কিন্তু লাস্টে কি পেলাম, পি এবং কিউ 5 দ্বারাই বিভাজ্য হবে। তো তাহলে আমাদের ধরে নেওয়াটা ভুল ছিল না? অফকোর্স আমাদের ধরে নেওয়াটাই ভুল ছিল। তো লিখতে হবে আমাদের, অতএব পি এবং কিউর কমপক্ষে সাধারণ উৎপাদক 5 আছে, ঠিক আছে। 5 পেয়েছি না, পিওরও 5 পেয়েছি, কিউরও 5 পেয়েছি, তো এটাই লিখলাম, পি এবং কিউর কমপক্ষে সাধারণ উৎপাদক 5 আছে। কিন্তু বেরোতে লাগছিল কত, আমাদের 1 ধরে নিয়েছি, প্রথমে 1 বেরোতে হবে, কিন্তু 5 বেরিয়েছে। কিন্তু এটি পরস্পর মৌলিকতা ধারণার বিরুদ্ধাচরণ করেছে না? আমরা প্রথমে ধরেছি না যে পি এবং কিউ পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক হলে কী হবে, তার মান 1 হতে হবে, তার উৎপাদক 1 হতে হবে, কিন্তু আমরা কি পেলাম, 5 পেলাম। তো পরস্পর মৌলিকতার বিরোধিতা করেছে কি না, করেছে। তো অতএব √5 একটি অপরিমেয় সংখ্যা। আমরা প্রথমে যেটি ধরে নিয়েছি ওইটি অ্যাকচুয়ালি আমাদের ভুল ছিল, তো এটি একটি অপরিমেয় সংখ্যাই হবে। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 2 নম্বর প্রশ্নটি দেখো কি দেওয়া আছে, প্রমাণ করো যে 3 + 2 √5 একটি অপরিমেয় সংখ্যা। এটাও আগের মতো করার চেষ্টা করব। কি বলেছে, এটা কি সংখ্যা, অপরিমেয় সংখ্যা। তো এটাকে উল্টাভাবে ধরবো, যে এটাকে পরিমেয় সংখ্যা হিসেবে ধরে নিব। ধরে নিয়ে যদি শেষে আমরা ভুল পাই তাহলে কি ভাববো, ধরে নেওয়াটাই আমাদের ভুল ছিল, মানে অ্যাকচুয়ালি এটা অপরিমেয় সংখ্যা। তো চলো কিভাবে করি দেখো। তো কি করব, যে
প্রতিকূলভাবে ধরি যে 3+2√5 পরিমেয় সংখ্যা। আমাদের কোশ্চেনে কি ছিল, 3+2√5 একটি অপরিমেয় সংখ্যা, কিন্তু আমরা কি ধরলাম, উল্টাভাবে ধরে নিলাম পরিমেয় সংখ্যা। কিসের জন্য ধরলাম, কারণ যাতে আমরা অঙ্কটিকে করতে পারি, ঠিক আছে। তো যদি এটা পরিমেয় হয় তো পরিমেয়র আকার কি, ভগ্নাংশ আকার, মানে p/q আকারে লিখতে পারি, p/q আকারে। তো 3+2√5 কি হবে, p/q। আমরা কন্ডিশনটি লিখে দিই, যেখানে p/q অখণ্ড সংখ্যা এবং পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে কি, আমি আগের কোশ্চেনটার মধ্যে ভালোভাবে আলোচনা করেছি মৌলিকের কথাটি। আর কি, কিউ কখনো শূন্য হতে পারবে না, কারণ আমরা কি বলেছি, পি এবং কিউ অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে শূন্য আসে, কারণ শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকেই তো অখণ্ড সংখ্যা বলে, তাই না। তো অখণ্ড মধ্যেও শূন্য আসে, কিন্তু কি বলেছে, শুধু তলেরটা জানি শূন্য না হয়, তাই বলে দিয়েছে। আর কি, পি কিউ পরস্পর মৌলিক হতে লাগবে, মানে যার সাধারণ উৎপাদক শুধু এক হয়, ঠিক আছে। তো চলো দেখো কিভাবে করি। 2√5 সমান সমান, তো তিনটি সমান সমান চিহ্নের এই পাশে যোগ হিসেবে আছে, তো আমি এখানে নিয়ে কী করব, বিয়োগ হিসেবে লিখব। তো পি কিউটি লিখে নিই, তারপরে কি বিয়োগ 3। তোমরা তো জানোই যে যোগ বিয়োগ হিসেবে থাকলে সমান সমান চিহ্নের এই পাশে করলে কি হয়, যোগ থাকলে বিয়োগ হয়, আর পূরণ থাকলে ভাগ হয়। তো দেখো নেক্সট কি করি, তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝতে অসুবিধা না হয়, ঠিক আছে। ভিডিওটি আমাদের লম্বা হতে পারে, যাই হোক। এখন কি করব দেখো, 2√5, দেখো আমরা আগের অঙ্কের মধ্যে কি করেছি, বর্গ করেছি, উভয় সাইডে বর্গ করেছি। কিসের জন্য করেছি, যে বর্গ না করলে আমরা অঙ্কটাকে এগিয়ে নিয়ে আসতে পারবো না, কিন্তু এখানে আমাদের অঙ্কটি এগোচ্ছে, তার মানে যতক্ষণ পর্যন্ত এগোচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকবো। এখন দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ দেওয়া আছে, 3-এর তলে মনে মনে কত 1 আছে, তো এটা কি হলো 3/1 আর p/q, মানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। ভগ্নাংশের যোগ বিয়োগ আমাদের কিভাবে করতে হয়, লসাগু নিয়ে করতে হয়। কিন্তু ভগ্নাংশের যদি পূরণ থাকতো, যেমন 2/3 ইন্টু 4/5, আমাদের ইজি হয়ে যেত, যে উপরটা পূরণ, 4×2 8, 3×5 15। ভগ্নাংশের পূরণ খুবই সহজ, কিন্তু যোগের বা বিয়োগের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, লসাগু নিতে হয়। লসাগু মানে কি, এমন একটা সংখ্যা নিতে হয় যাতে এটাকেও যায় আর এটাকেও যায়। তো আমাদের দেখো 1 আর কিউর লসাগু কত হবে, কিউই হবে। লসাগু নির্ণয় করে কিভাবে করতে হয় যোগ বিয়োগ, দেখো তলেরটা দিয়ে তলেরটাকে ভাগ, মানে কিউ কিউ ক্যান্সেল, কিছুই থাকলো না, ঠিক আছে। তো কিছুই থাকলো না মানে কি, 1 থাকলো একটা মনে মনে, মানে এক অক্ষে 1, একের সাথে পিকে পূরণ করলে পি হবে, মানে তলেরটার সাথে তলেরটা ভাগ, যত বের হবে তার সাথে উপরটাকে পূরণ, মানে একের সাথে যতই পূরণ করি না কেন অতই হয়, ঠিক আছে। মাইনাস, দেখো এখানে কি আছে, 1 আছে, মনে মনে ভাবো এখানে কি আছে, 1 আছে। তো একের সাথে যদি কিউ পূরণ করি, এখানে যদি 1 না থাকে কিউ থাকতো, কিউ কিউ কাটাকাটি করে দিতাম, 1 বের হতো, কিন্তু 1 দেওয়া আছে, তো মানে কিউ অক্ষে কিউ কত বেরোলো, কিউ বেরোলো, তো কিউর সাথে আবার 3 পূরণ করলে কত হবে, 3q। দেখো এগুলো তোমাদের প্র্যাকটিস না করলে কিন্তু মাথাতে ঢুকতে অসুবিধে হবে, তো তোমাদের প্র্যাকটিসের অত্যন্তই প্রয়োজন। তো এখন আমরা কি করব, দেখো এখন এই দুইটিকে আমরা সমান সমান চিহ্নের এই পাশে নিয়ে আসব। তো কী হবে, √5 পূরণ হিসেবে আছে, ভাগ হিসেবে আসবে, তো কোথায় আসবে, উপরে আছে তলে আসবে, p-3q, আর 2টা এখানে আসবে, আর কিউ আছে, পূরণ হিসেবে হলো বসলো, 2q হয়ে গেল, 2টা ডাইরেক্ট তলে এসে গেল, ঠিক আছে। এখন দেখো এখানে কি পেলাম আমরা, √5 কি, p-3q আর 2q পেয়ে গেলাম, যেখানে এটি কি প্রত্যেকটি একটি অখণ্ড সংখ্যা, আর এটি কি ভগ্নাংশ হিসেবে আছে না। তো ভগ্নাংশ হিসেবে যদি কোনো অখণ্ড সংখ্যা পাই, তাহলে আমরা কি জানি, ওইটি একটি পরিমেয় সংখ্যা। তো আমাদের পরিমেয় সংখ্যা বেরিয়ে গেল। তো এখানে একটি লিখে দিব যে পি কিউ আর 2 3, মানে এখানে যতগুলি মান এবং চলক আছে সবগুলো লিখে নিলাম, যেখানে p-q-2-3 প্রতিটি অখণ্ড, ঠিক আছে। তাহলে যদি অখণ্ড তাহলে কি ভাববো, যে আমরা পরিমেয়, এটি মানে ভগ্নাংশ হিসাবে আছে আর এটা অখণ্ড, তার মানে এটা একটি পরিমেয় সংখ্যা। তো এখন প্রশ্নমতি লিখব
যেহেতু পি মাইনাস 3q ডিভাইডেড বাই 2q মানে এটির প্রতিটি অখণ্ড, মানে এখানে কি বলেছি আমি, অখণ্ড সংখ্যা, যেখানে প্রতিটি কি অখণ্ড সংখ্যা। তো জানি আমরা যদি ভগ্নাংশ আকারে কোনো অখণ্ড সংখ্যা লেখা থাকে পি বাই কিউ আকারে, তাহলে ওইটি একটি পরিমেয় সংখ্যা। তাই লিখেছি যেহেতু এটার প্রতিটি অখণ্ড সংখ্যা অর্থাৎ পরিমেয়, তার মানে কি এটা পরিমেয়, অতএব √5ও পরিমেয়। মানে দেখো যদি এটা পরিমেয় হয় তাহলে এটা সমান সমান এইটা, তাহলে এটাও কি পরিমেয়, ওইটাই তো আমরা জানি, এটা সমান সমান এটা না। তো এটা যদি পরিমেয় হয় তাহলে এটাও পরিমেয়, আমরা তাই বুঝবো, কিন্তু অ্যাকচুয়ালি কি এটা পরিমেয় না, এটা কি অপরিমেয়। তাহলে এখানে একটি গন্ডগোল হয়েছে না? গন্ডগোল যদি হয়েছে তাহলে আমাদের ধরে নেওয়াটা কি ভুল ছিল। তো কি লিখব, কিন্তু উক্ত ধারণাটি মানে এই ধারণাটি √5 অপরিমেয়, যেটা অ্যাকচুয়াল √5 কি অপরিমেয় সংখ্যা, তাই না? এই সত্যতার কি করেছে, বিরুদ্ধাচরণ করেছে। এখন তাহলে তোমরা এটা লিখতে পারো 3 + 2 √5 একটি অপরিমেয় সংখ্যা। এটা তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, অনুশীলনী 1.3-এর 3 নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে দেখো, প্রমাণ করো যে নিচের সংখ্যাগুলো অপরিমেয় সংখ্যা। 1 নম্বরে কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই √2। কি বলেছে, এই 1 ডিভাইডেড বাই √2টি অপরিমেয় সংখ্যা প্রমাণ করতে বলেছে। ঠিক আগের মতো করব, কি করব, যে এই সংখ্যাটাকে আমরা জোড়জবস্তি পরিমেয় ধরে নিব। কারণ আমরা যদি পরিমেয় জোড়জবস্তি ধরে নিয়ে সিদ্ধান্তে মানে শেষে গিয়ে যদি দেখি যে আমাদের সিদ্ধান্তটি ভুল আছে, তাহলে কি ভাববো, যে যেটি আমরা ধরে নিয়েছি সেটি ঠিক ছিল না, সেটি ভুল ছিল, আসলে এটি পরিমেয় সংখ্যা নয়, কি হবে, অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো চলো আমরা কিভাবে করি দেখো। তো লিখবো, প্রতিকূলভাবে ধরি যে 1/√2 একটি পরিমেয় সংখ্যা। মানে আমরা কি বলে ধরে নিলাম, উল্টা ভাবে বা প্রতিকূল ভাবে। অ্যাকচুয়ালি সংখ্যাটি কি অপরিমেয় সংখ্যা, আমরা কি ধরে নিলাম, পরিমেয় সংখ্যা ধরে নিলাম। এখন আমরা এই কথাটাকে ভুল প্রমাণিত করব। যদি ভুল প্রমাণিত করি তাহলে কি ভাববো, যে আমাদের ধরে নেওয়াটাই ভুল ছিল, অ্যাকচুয়ালি এটা পরিমেয় সংখ্যা হবে না, অ্যাকচুয়ালি এটা অপরিমেয় সংখ্যাই হবে। চলো, তো যদি এটি পরিমেয় সংখ্যা হয় তাহলে এটাকে কি হিসেবে লিখতে পারি, অতএব 1/√2 কে তাহলে পি বাই কিউ হিসেবে লিখতে পারি। কন্ডিশনটি লিখব, যেখানে পি আর কিউ কি অখণ্ড সংখ্যা এবং পরস্পর মৌলিক, যেখানে কিউ শূন্য হতে পারবে না। ঠিক আছে, এইটি হলো কন্ডিশন। কন্ডিশনটি তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি, তাও একবার সামথিং বলে দিই। এখানে পি কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কোনটি, শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সংখ্যাকেই অখণ্ড সংখ্যা বলে। তো পি কিউর জায়গায় যে কোনো সংখ্যা হতে পারবে, শুধু কিউতে শূন্য হতে পারবে না। আর কি, পি কিউ পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক মানে যার সাধারণ উৎপাদক 1 হবে। তো এখন এটাকে করব, দেখো এটা কি আছে 1/√2, তাই না? তো আমরা বজ্র পূরণ করব, দেখো ভগ্নাংশ সমান সমান ভগ্নাংশের আকার দেওয়া আছে। তো আমরা কি জানি, সমান সমান চিহ্ন হিসেবে যদি ভগ্নাংশ হিসেবে দেওয়া থাকে তাহলে আমরা বজ্র পূরণ করতে পারি, মানে এটাকে দিয়ে এটাকে পূরণ, এটাকে দিয়ে এটাকে পূরণ। তো করব, এটাকে দিয়ে এটাকে পূরণ করলে হবে p√2, মানে এটা পূরণ এটা সমান সমান কিউর সাথে 1 পূরণ করলে কিউই হবে। তো এখন দেখো, তো √2টাকে আমরা এখানে লিখলাম, আর কি করব, কিউ তো উপরে আছে, এটার সাথে পূরণ হিসেবে আছে, আর এখানে গিয়ে কি হবে, ভগ্নাংশ হিসেবে হয়ে যাবে, পিটা তলে চলে আসবে। কি হলো, এটা ভগ্নাংশের আকারে হয়ে গেল। তো আমরা কি জানি, যদি ভগ্নাংশের আকারে হয় তাহলে আমরা কি ভাববো, যে এটি একটি পরিমেয় সংখ্যা। তো আমরা কন্ডিশন মতো লিখবো, কি লিখবো দেখো, যেহেতু কিউ বা পির মানে এটির প্রতিটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে, এটি কি প্রতিটি অখণ্ড সংখ্যা, মানে এটি অখণ্ড সংখ্যা, এটি অখণ্ড সংখ্যা আমরা জানি। তো তাহলে অর্থাৎ পরিমেয়, যদি অখণ্ড সংখ্যা হয় এটি একটি পরিমেয় সংখ্যা, অতএব √2 তো কি পরিমেয়। যদি এটা পরিমেয় হয় তাহলে এটাও তো অফকোর্স পরিমেয় হবে, কারণ এটা সমান সমান এটা। যদি এটা পরিমেয় প্রমাণিত হয়েছে তো এটিও পরিমেয় হবে, কিন্তু অ্যাকচুয়াল কি √2 কি পরিমেয় না। তার জন্য কি লিখেছি, কিন্তু উক্ত ধারণাটি মানে এই কথাটি √2টা যে অপরিমেয় এই সত্যতার বিরুদ্ধাচরণ করেছে। বিরুদ্ধাচরণ করেছে না? হ্যাঁ, আমাদের
√2 টি যে অপরিমেয়, উপরোক্ত কথাটি আমাদের এই সত্যতার বিরুদ্ধাচরণ করেছে। তার জন্য কি অ্যাকচুয়ালি √2টা কি হবে না, পরিমেয় হবে না। তাহলে কি হবে, √2টা একটি অপরিমেয় সংখ্যাই হবে। তার জন্য লিখলাম অতএব 1/√2 মানে কোশ্চেনে যেটি দেওয়া আছে এটি একটি অপরিমেয় সংখ্যা। এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 3-এর 2 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 7√5। কি করতে হবে, এটিকে আমাদের অপরিমেয় সংখ্যা প্রমাণিত করতে হবে। তো ঠিক আগের কোশ্চেনটির মতোই করব। তো চলো কিভাবে করি, আমরা উল্টাভাবে ধরে নিব কি এটি একটি পরিমেয় সংখ্যা। তো চলো লিখে নিই প্রথমে কথাটি। প্রতিকূল ভাবে মানে উল্টাভাবে ধরি যে 7√5 একটি পরিমেয় সংখ্যা। যদি উল্টাভাবে ধরে নিয়ে যদি ভুল সিদ্ধান্ত নির্ণয় হয় তাহলে আমাদের কি ভাববো, যে আমাদের ধরে নেওয়াটাই বেকার ছিল। তাহলে এটি একটি পরিমেয় সংখ্যা নয়, এটি একটি কি হবে, অপরিমেয় সংখ্যা হবে। তো যদি 7√5 একটি পরিমেয় সংখ্যা ধরে নিয়েছি, তো তাহলে 7√5 কে আমরা কি আকারে লিখতে পারবো, p/q আকারে লিখতে পারবো, মানে ভগ্নাংশ আকারে লিখতে পারবো, যেখানে p আর q কি অখণ্ড সংখ্যা। আমি এগুলো তোমাদের আগের কোশ্চেনগুলোর মধ্যে বলে দিয়েছি, ঠিক আছে। এবং পরস্পর মৌলিক। আর কিউ কখনো কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, এটুকুই কন্ডিশন আমাদের। তো এখন কি করব, দেখো এই 7টা √5 এর সাথে কি হিসেবে আছে, পূরণ হিসেবে আছে, কিছু চিহ্ন নাই মানে পূরণ হিসেবে আছে। তো এখানে কোথায় চলে যাবে, তলে চলে যাবে। তো √5 থাকলো সমান সমান p, এই 7টা কোথায় আসবে, তলে আসবে, মানে 7q, তাই না। আমাদের √5টা এক্সট্রা হয়ে গেল আর p/7q এক্সট্রা হয়ে গেল। তার মানে কি বুঝলাম, p/q আকার মানে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারলাম। তো আমাদের কি বেরোলো, √5 সমান সমান p/7q, তাই না। তো দেখো এটাকে √5টাকে আলাদা পেলাম, p/7q-টাকে আলাদা পেলাম, যেখানে এটি ভগ্নাংশ হিসেবে আছে না। ভগ্নাংশ হিসেবে থাকলে আমরা কি জানি, পরিমেয় সংখ্যা। খালি তলে শূন্য না থাকলে আমাদের কি ভাবতে হবে, এটি একটি পরিমেয় সংখ্যা। তো আমাদের পেয়ে গেলাম পরিমেয় সংখ্যাটি। তো অতএব লিখে নিব, যেহেতু p/7q মানে এটি প্রতিটি অখণ্ড সংখ্যা, মানে এটি প্রতিটি অখণ্ড সংখ্যা মানে কি p7q এখানে প্রতিটি কি অখণ্ড সংখ্যা। যদি আমরা ভগ্নাংশ হিসেবে অখণ্ড সংখ্যা পেয়েছি তাহলে তার মানে কি, অর্থাৎ পরিমেয়, মানে এটি একটি পরিমেয় সংখ্যা। তো এটি যদি পরিমেয় হয়, এটিও তাহলে পরিমেয় হবে, কারণ সমান সমান চিহ্ন আছে। যদি এটিও পরিমেয় হয় সমান সমান এটিও পরিমেয় হবে, তাই না। এটি কথাটা লিখেছি। কিন্তু উক্ত ধারণাটি √5 যে অপরিমেয়, আমরা কি জানি √5 কি অপরিমেয়, এই কথাটার বিরোধিতা করেছে কিনা। এখানে বলেছে যে এটি একটি পরিমেয়। দেখো এটি একটি পরিমেয়, কিন্তু আমরা কি জানি √5 একটি অপরিমেয়। তাহলে গন্ডগোল হলো না, তাই লিখেছে। কিন্তু উক্ত ধারণাটি √5 অপরিমেয় এই সত্যতার বিরুদ্ধাচরণ করেছে, মানে গন্ডগোল করেছে, তাই না। তো তাহলে যদি গন্ডগোল করেছে তাহলে কি আমাদের অঙ্কটিতেই গন্ডগোল আছে। তাহলে আমাদের কি হবে, 7√5টি একটি অপরিমেয় সংখ্যাই হবে। তুলে নাও স্টুডেন্টস। 3 নম্বর কোশ্চেনের 3টি দেখো কি দেওয়া আছে, 6 + √2 কি বলেছে, অপরিমেয় প্রমাণ করতে বলেছে। তো আগের মতোই করব, কি ধরে নিব, এটি একটি পরিমেয় সংখ্যা। তো লিখে নিব, প্রতিকূল ভাবে ধরি যে 6 + √2 একটি পরিমেয় সংখ্যা। আমরা উল্টা ভাবে ধরে নিলাম, যদি এটি পরিমেয় সংখ্যা হয় তাহলে কি হিসেবে লিখতে পারবো, অতএব 6 + √2 কে p/q আকারে লিখতে পারবো। আর কন্ডিশনটা লিখে দিব কি, যেখানে p/q অখণ্ড সংখ্যা হতে পারে এবং পরস্পর মৌলিক। আর q মানে তলেরটি কখনো শূন্য হতে পারবে না। তো দেখো এখানে √2টি লিখলাম, আমরা 6টাকে এখানে নিয়ে যাব, ঠিক আছে। তো 6টা যোগ হিসেবে আছে, এখানে গিয়ে কি হবে, বিয়োগ হিসেবে হবে। তো p/q লিখলাম, এখানে 6 যোগ হিসেবে আছে, তো বিয়োগ 6 লিখলাম, তাই না। √2টি লিখে নিলাম। এখন এটাকে দেখো, এটা তাহলে মনে মনে 1 আছে, তাহলে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। তো আমি আগে একটি ভিডিওতে বলেছি, তোমাদের আমি লিঙ্ক দিয়ে দিব ভিডিওটির, এমন টাইপের, তোমরা দেখে নিও। ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমাদের লসাগু নিতে হয়। লসাগু কিভাবে নিব তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। লসাগু মানে কি, এমন একটা সংখ্যা নিতে হয় যাতে এই সংখ্যা দিয়ে ওইটাকে ভাগ যায়, এই সংখ্যা দিয়ে ওইটাকে ভাগ যায়। কিন্তু যদি চলক, এগুলো তো ABCD PQ মানে এগুলো চলক, আর সংখ্যা মানে মান। যদি চলক আর মান থাকে, এটা এক মানে মান, এটা মানে চলক।
চলক আর মান একসাথে দেওয়া থাকে না, তাহলে কিভাবে লসাগু নিবে? কিউ আর 1, কিউ পূরণ 1 না, কিউর সাথে 1 পূরণ করলে তো একই হয়, একের সাথে যেটা পূরণ করবে ওইটাই হবে। তাহলে কিউ নিলাম লসাগু। তো যদি কিউ লসাগু নেই তাহলে এখন কি করতে হবে? তলেরটার সাথে তলেরটা ভাগ, যত বেরোবে তার সাথে উপরেরটা পূরণ। আর এমন যদি করতে হয় তাহলে কিভাবে করতে হয় আমি তোমাদের সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখো, কিউ কিউ ক্যান্সেল, কিছুই থাকলো না, উপরটি লিখে দিব। কতটি ভাবো? কিউ কিউ ক্যান্সেল, কিছুই থাকলো না, তো উপরটা যেমন আছে এমন লিখে দিব, ঠিক আছে? এখন দেখো, এখানে কিউ নেই, ক্যান্সেল হবে না, তাহলে হাতের মধ্যে কি থাকলো? একটা কিউ থাকলো, যদি কিউ থাকলো তাহলে কিউটি এটার সাথে পূরণ হবে, 6Q। কি বলেছি? কিউ কিউ ক্যান্সেল, কিছুই থাকলো না, যদি থাকতো তাহলে এই উপরটার সাথে পূরণ হতো, তাহলে কি হতো? পি কিউ হতো। তার জন্য কিউ কিউ ক্যান্সেল হয়ে গেছে, কিছু থাকলো না, যেটা থাকলো এটাই বসলো। আর এখানে কি হলো? দেখো, এখানে কিন্তু কিউ নেই, এখানে কি আছে? 1 আছে, তো কিউটা ক্যান্সেল হলো না, কিউটা কি হলো না? ক্যান্সেল হলো না। তো ক্যান্সেল না হলে এটা উপরের সাথে পূরণ হয়ে যাবে, তো 6Q হয়ে গেল। ঠিক আছে, কত সোজাভাবে বুঝিয়ে দিলাম, দেখো তো। তো আমাদের দেখো এটা কি বেরিয়ে গেল? একটি মানে ভগ্নাংশের আকার বেরিয়ে গেল, এটা সেপারেট হয়ে গেছে, আর এটা কি ভগ্নাংশের আকার বেরিয়ে গেছে। যদি ভগ্নাংশের আকার বেরিয়ে যায় তাহলে কি ভাববো আমরা? এটি একটি পরিমেয় সংখ্যা, তাই না? যদি এটা পরিমেয় হয় তাহলে এটাও কি হবে? পরিমেয় সংখ্যা। কিন্তু আমরা কি জানি এটা তো পরিমেয় নয়। যদি এটি পরিমেয় নয় তাহলে তো গন্ডগোল আছে। কিসে গন্ডগোল আছে? আমরা যে ধরে নিয়েছি ভুলভাবে, তাহলে অঙ্কটাই গন্ডগোল আছে। অ্যাকচুয়ালি কি হবে? তাহলে অঙ্কটি পরিমেয় হবে না, অঙ্কটি অপরিমেয় হবে। তো এমন করে লিখবো আমরা যে যেহেতু এই সংখ্যাটার কি প্রতিটি অখণ্ড সংখ্যা। আমরা জানি অখণ্ড সংখ্যা কি? যে কোনো সংখ্যা অখণ্ড হতে পারে, ঠিক আছে, কেবল তলে জানি শূন্য না হয়। তাহলে এই সংখ্যাটা যদি অখণ্ড হয়ে থাকে, ভগ্নাংশের আকারে আছে, তার মানে অখণ্ড সংখ্যা যদি ভগ্নাংশের আকারে থাকে তাহলে এটা পরিমেয় সংখ্যা। যদি এটি পরিমেয় হয় তাহলে এটা সমান সমান এটা, তার মানে এটিও পরিমেয়, এটি লিখেছি। যেহেতু এটির প্রতিটি অখণ্ড অর্থাৎ এটি পরিমেয়, অতএব √2 পরিমেয়, মানে এটিও পরিমেয়। যদি এটি পরিমেয় হয় তাহলে এই লাইনটিতে কি লিখেছি দেখো, কিন্তু উক্ত ধারণাটি মানে এই কথাটি যে বলেছি √2 একটি পরিমেয়, কিন্তু আমরা কি জানি √2 একটি পরিমেয় সংখ্যা নয়, কিন্তু উক্ত ধারণাটি √2 অপরিমেয়। √2 আমরা কি জানি? অপরিমেয়। এই সততার বিরুদ্ধাচরণ করেছে, মানে এই কথাটি √2 যে অপরিমেয় কথাটাকে মানে বিরুদ্ধাচরণ করেছে কি না? হ্যাঁ, করেছে। যদি বিরুদ্ধাচরণ করেছে মানে যদি ভুল প্রমাণিত করেছে তাহলে কি এটি একটি পরিমেয় সংখ্যা নয়, এটি অ্যাকচুয়ালি একটি অপরিমেয় সংখ্যা। তার জন্য 6 + √2 মানে যেটা কোশ্চেনে দেওয়া ছিল এটি একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, তুলে নাও। স্টুডেন্টস, আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এমন হেল্পফুল ভিডিও পেতে হলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।